আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন বাংলাদেশে, অর্থাৎ 36-এর বাংলাদেশে, 36 জুলাইয়ের বাংলাদেশে, 5ই অগাস্টের বাংলাদেশে। সেই 5ই অগাস্টের জন্য আমরা অনেক আত্মোৎসর্গ করেছি, অনেক রক্ত দিয়েছি, বাট 71-এ বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, লাল সবুজ পতাকাও পেয়েছি। এই 71 to 2024 কতটুকু স্বাধীন ছিলাম, স্পেশালি গত 16 বছর কতটুকু স্বাধীনতা আমরা ভোগ করতে পেরেছি, এবং কেন আমাদের তরুণ প্রজন্ম, আমাদের শিক্ষার্থীরা, আমজনতাকে সাথে নিয়ে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশের জন্য, একটি 5ই অগাস্টের জন্য আত্মোৎসর্গ করেছিল, এই প্রশ্ন। এবং আপনাদের সামনে প্রশ্ন হচ্ছে, এই এক বৎসরে আমরা কি পেয়েছি, কি পাইনি, কি পাওয়া উচিত ছিল। 1, 2, আমরা সবাই অপেক্ষা করেছিলাম জুলাই সনদ ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্র, সনদ এখন আমরা পাইনি, ঘোষণাপত্র আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটারও প্রাপ্তি কী? সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু নতুন বাংলাদেশকে আমরা কি আদৌ নতুন আঙ্গিকে সাজাতে পেরেছি? এবং আমরা প্রথমেই বলি যে কেন আমরা যুদ্ধ করেছিলাম, রক্ত দিয়েছিলাম। একটি নতুন বাংলাদেশ মিন্স একটি গণতন্ত্রকামী বাংলাদেশের জন্য। আর গণতন্ত্রের মেইন হাতিয়ার হচ্ছে ভোট, নির্বাচন। সেই নির্বাচন কবে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যখন যে নির্বাচিত হোক, নির্বাচিত সংসদ সদস্য বলুন, ইউপি চেয়ারম্যান বলুন, উপজেলা চেয়ারম্যান বলুন, অথবা মন্ত্রী মহোদয় বলুন, যে সিদ্ধান্ত নিবে, আমি বিশ্বাস করি সেটি কার্যকর হবে। কারণ বাংলাদেশের মানুষ এতদিন, বিগত 15-16 বছর ভোট দিতে পারে নাই। এখন তারা চাচ্ছে মালেক সাহেবকে ভোট দেব না শামীম সাহেবকে ভোট দেব, কে আমাদের জন্য উপযুক্ত। যাই হোক, আমরা প্রথমেই একটু আলোচনা করতে যাচ্ছি আজকে জুলাই সনদ নিয়ে, এবং জুলাই সনদ না, জুলাই ঘোষণাপত্র নিয়ে। আমার সাথে কথা বলবেন দুজন সম্মানিত অতিথি, আমাদের রাজনীতি অঙ্গনের দুজন সিনিয়র পার্সন। একজন হচ্ছেন, আপনারা চিনেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি অ্যাডভাইজার, এবং যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট আলহাজ এম এ মালেক। মালেক ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমার সাথে আছেন জাসদ কেন্দ্রীয় কমিটির যিনি বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদ। এবং ওনাকে আমি রিকোয়েস্ট করি, অনেক দূর থেকে, যেহেতু ওনারা দুজনেই সিনিয়র, এই জন্য আমি আর আজকে কাউকে না ডেকে ওনাদেরকে ডাকলাম একটু লজিক্যাল ডিসকাশনের জন্য, যে আমরা জানতে চাই কেন জুলাই আন্দোলন হয়েছিল, আমরা কি তা পেয়েছি কিনা। 1, সেকেন্ড হচ্ছে যে ঘোষণাপত্র হয়েছে, বিএনপি সাইন করেছে, বিএনপি বলেছে, জামাত বলেছে, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বাট আদৌ কী ঘাটতিটার মধ্যে আছে বা আরও কী পাওনার দরকার ছিল, এই দুটো বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছিলাম। আপনাদের সাথে কথা বলবো সংক্ষেপে, টু দ্য পয়েন্টের প্রশ্ন। প্রথমে যাচ্ছি আমরা ঘোষণাপত্র নিয়ে। জনাব এম এ মালেক, আপনার কাছে। আমি জানি আপনি লং টাইম বাংলাদেশে ছিলেন, আমার মনে হয় কত বছর পরে গেছেন? এবার তো অ্যাকচুয়ালি আমি ইন টোটাল এবার তো ম্যাডামের সাথে গিয়েছি। এর আগে তো আপনি জানেন অনেক বছর। এর আগে আমি অ্যাকচুয়ালি 21 বছর আমি যাইনি। 21 বছর। কেমন লাগলো বাংলাদেশে পা রাখতে পেরে? মানে এক্সেলেন্ট, যেটা দেশ হিসাবে তো আমরা মিস করছিলাম, অফকোর্স মিস করি। তো সেই হিসাবে আমি বাংলাদেশের মানুষের যে আত্মীয়তা, ভালোবাসা, এটাতে কোনো খাদ নেই। আমার দেশ, এক কথায় আমার দেশ। এবং গ্রিন বাংলাদেশ, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা অবশ্যই আমরা চাই যে আর কখনো বাংলাদেশে এই ধরনের স্বৈরশাসক বা ফ্যাসিস্ট সরকার না আসুক, যাতে করে আমি আমার দেশে না যেতে পারি, আপনি আপনার দেশে না যেতে পারি, এই ঘটনা কখনো না ঘটুক। প্রশ্ন হচ্ছে, ঘোষণাপত্র কেমন ছিল? আজকে যে ঘোষণাপত্র ডিক্লেয়ার দেওয়া হলো, প্রথমে আমি একটা জিনিস বলতে চাই যে আমি প্রত্যেকটা প্রোগ্রামেই আমি বলি যে আমাদের বাংলাদেশিদের ইতিহাস কিন্তু অনেক লম্বা ইতিহাস। আমরা যেটা বাসার জন্য পৃথিবীতে কেউ জীবন দেয় নেই, আমরা দিয়েছি। আমরা মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে। আমরা নরসুরের মতো
মানুষ স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে আমরা সেই স্বৈরাচারকে আমরা পতন করেছি। এবং লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরাও দেশের জন্য তারা জীবন দিয়েছে। আমরা সেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আমরা যেটা আজকের আমার সবচেয়ে জুলাই বিপ্লব যেটা, এটা গত 15 বছর ধরেই কিন্তু আমরা জুলাই যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি এবং জোট বা যুগপৎ আন্দোলন যারা করেছে এবং তারেক রহমানের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে যেহেতু এই স্টুডেন্ট যারা, এরা আমাদের গ্র্যান্ড চিলড্রেন, আমরাও কিন্তু তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। কিন্তু সবচেয়ে বাংলাদেশের পরে বৃহত্তর আন্দোলন আমরা কিন্তু লন্ডনে করেছি, আপনারাও করেছেন এবং আপনাদেরকে সাথে করে নিয়ে আপনারা মিডিয়ার সাপোর্টও দিয়েছেন এবং শামীম ভাইরা আমরা মিলিয়ে কিন্তু আপনি দেখেন হাই পার্ক কর্নার থেকে, যেমন স্বাধীনতা সংগ্রামে যেভাবে টোটাল প্রবাসীরা ইউনাইটেডলি তারা অর্থ দিয়েছে, অস্ত্র কিনে দিয়েছে আমাদের প্রবাসীরা, এবং সেখানে পাকিস্তানিদের সাথে এখানে মুষ্টিযুদ্ধ করেছে, বিভিন্ন শহরে কিন্তু মারপিট হয়েছে এবং তাদেরকেও প্রবাসী মুক্তিযোদ্ধা বলা হয়েছে। এবং আপনি ব্রিটিশের সাপোর্ট বলেন, ইউএনের সাপোর্ট বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্ট বলেন, একমাত্র প্রবাসীদের কারণেই হয়েছে এটা আপনার বাংলাদেশে তখন আপনার মুক্তিযুদ্ধে যারা সেই দিন ধরেন স্বাধীনতা ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা যেদিন আসছে, বিবিসি বাংলা বিভাগের প্রধান সিরাজ রহমান এটা প্রকাশ করেছেন। এরপরে কিন্তু প্রবাসীরা রাস্তায় নেমে গেছে এই বিষয়টা। কিন্তু দেখা গেল, এবং লেটেস্টও যদি আপনি আসেন 111 সরকার থেকে শুরু করে আমরা এই জুলাই যে আন্দোলন সহ আপনি দেখেন যে 111 ময়নফগরের বিরুদ্ধে সবচেয়ে মানে স্ট্রং আন্দোলন হয়েছে ইউকেতে, এই প্রবাস থেকে, ইউকে, আমেরিকা, কানাডা, স্পেশালি ইউকে। হ্যাঁ, স্পেশালি ইউকে। হ্যাঁ, এরপরে দেখেন আপনার হাইপার কর্নার থেকে মার্চ করে লক্ষ বাংলাদেশিরা, হ্যাঁ, যদিও আমরা বিএনপির নেতৃত্ব দিয়েছি, কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 4.5 ঘন্টা অবরোধ করে রেখেছে। এইটা ব্রিটিশ হিস্ট্রিতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনি দেখেন যে আপনার এই জুলাইয়ের যে বিপ্লবের কথা আপনারা বলছেন, আমরা দেখেন আপনার সহ, আপনার শামীম ভাইরা সহ আমরা সবাই আমরা এতে তাদের পাশে আমরা ট্রাফালগার স্কোয়ারে আমরা সেখানে লক্ষ বাংলাদেশিরা, এটা নট অনলি স্টুডেন্ট, এখানে 1 ঘন্টার স্টুডেন্টও ছিল না, সব প্রবাসীরা সম্মিলিতভাবে আমরা মার্চ করে আমরা পার্লামেন্টে সেখানে গিয়ে তাদের সাপোর্ট আমরা আদায় করেছি। ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে সেমিনার, ইউরোপিয়ান ইউনিয়ন আপনি আসতে সেমিনার, আমরা জেনেভা কনভেনশন, ইউনাইটেড নেশনস, হেগ, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করেছি। ইভেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আন্দোলনকারীর পাশে দাঁড়ান, কিন্তু বিএনপির আপনারা সাইনবোর্ড ব্যবহার করার দরকার নেই, আমাদের মূল টার্গেটটা হচ্ছে তাদের। কিন্তু দেখা গেল ওনারা প্রবাসীদেরকে অ্যাড্রেস করলেন না। আমি খুব ফ্রাস্ট্রেটেড এই বিষয়ে। আরেকটা বিষয় যেটা আমার কাছে লাগলো, যে ওনারা রেমিটেন্স যোদ্ধা সিংহভাগ আপনার বাংলাদেশের বাজেটে প্রবাসীরাই, কিন্তু এই যে ওনারা এখানে ব্যাংক্রাপসি $162 বিলিয়ন দেশের বাইরে হাসিনা পাচার করেছে, ইন্ডিয়াতেও পাচার করেছে, বিভিন্ন দেশে পাচার। এরপরে বাংলাদেশের নোট তারা আপনার নিজেরা প্রিন্ট করে মানুষের বেতন দিয়েছে। ঠিক এই সময় প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে এইটাকে চাঙ্গা করেছে। কিন্তু এই প্রবাসীদের বিকজ অফ তারা দেশপ্রেমী এবং ফেসিস্টের বিরুদ্ধে প্রবাসীদের যে
খুব রয়েছিল, কারণ তার মার ডেড বডি, আমি আমার মার ডেড বডি নিয়ে বাংলাদেশে যেতে পারিনি, এবং এইভাবে অনেক প্রবাসীরা ভিকটিম হয়েছে। এবং এইটাতে এরপরে 26শে মার্চকে তারা অ্যাড্রেস করে নেই, যেটা বাংলাদেশের স্বাধীনতার মূল বিষয়টা হচ্ছে, ঘোষণাটা হচ্ছে। তাইলে বাংলাদেশে আপনি কি মনে করেন এই গাছের থেকে গাছের ডাল মোটা, যেখানে লক্ষ লক্ষ মানুষে জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে এই স্বাধীনতা যুদ্ধে, তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনার নুর হোসেন সহ আমাদের দেশবন্ধু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পার্লামেন্টারি ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাল্টিপার্টি ডেমোক্রেসি দিয়েছেন। এখন আপনার জুলাই সনদ, আরে ভাই এখন জুলাই সনদে আমরা, এটা তো আমরাও আন্দোলনের পার্ট অফ, আমরা প্রবাসীরা আমরাও তো এটা পার্ট নিয়েছি। এখন কেন প্রবাসীদেরকে আপনারা আন্ডারমাইন করবেন? কেন এখন আমার ছোট্ট একটা প্রশ্ন, আমি সত্যি কথা যে আমি এই প্রশ্ন আপনাকে করতাম, বাট আপনার যে আপনি প্রবাসীদের প্রতি যে মানে তাদের ফিলিংসের সাথে আপনি একত্র বলে দিয়েছেন। বাট প্রশ্নটা হচ্ছে যে এই যে সালাউদ্দিন সাহেব বলুন, জামাত ইসলাম বলুন, এনসিপি বলুন, সবাই বিএনপি, জামাত এবং সবাই কিন্তু এটাকে ওয়েলকাম করছে এই জুলাই ঘোষণাপত্রকে। তারা কি একবারও ভাবে নাই আপনার যে ফিলিংসটা, আমার ফিলিংস, আই বিলিভ উনিও সেম ফিলিং, দর্শকরা আছেন, যে আমরা ঘোষণা করেছিলাম যে একটি ছেলেকে গুলি করা হলে এই প্রবাসীরা আমরা রেমিটেন্স স্টপ করবো। এবং আপনি কি জানেন হাসিনা 3 দিনের মধ্যে রেমিটেন্স কতটুকু মাইনাস হয়েছে, স্টপ। এরপরে আবার যখন ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতা নেয়, তখন আমরা বলছি এই সরকারকে টিকিয়ে রাখতে হলে ফান্ড প্রয়োজন, টাকার প্রয়োজন, এবং রেমিটেন্স পাঠান। তারা পাঠিয়েছে। প্লাস এখান থেকে আপনি অলরেডি বর্ণনা দিয়েছেন, প্রত্যেকটা প্রবাসী একজন যোদ্ধা ছিল, কেউ টাকা দিয়ে, কেউ মনোবল দিয়ে, কেউ ফোন করে। ইভেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব প্রবাসী। এক্স্যাক্টলি। তাহলে এই প্রবাসীদের কথা কোথাও, আমি পুরোটা পড়লাম, কোথাও নেই না ঘোষণা। কিন্তু বিএনপি, জামাত এবং এনসিবির কাছ থেকে কোনো উইদাউট ইউ কোনো মন্তব্য পাইনি কেন? এমন বিষয়টা হচ্ছে যে কে কোন দৃষ্টিতে দেখছেন বিষয়টা। আমার মনে হয় যে আমাদের দলীয় যে বক্তব্যটা, এটা আমরা দেশেও বলেছি। ইভেন আমি এই যখন বাংলাদেশে যাওয়ার পরে আমি কিন্তু প্রবাসীদের পক্ষে আমি প্রেস কনফারেন্সও করেছি, প্রবাসীদের ভোটাধিকারের জন্য। আপনার কথা আমি তো বললাম যে আমি সারপ্রাইজড, আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাকে যে প্রশ্নটা আমি লিখে রাখছি যে আমার মাথায়, যে প্রবাসীদের নাম কোথায়, সেখানে আপনি অলরেডি নিয়ে আসছেন, বিকজ আপনি একজন প্রবাসী এবং আপনি প্রবাসী থেকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে সেখানে মানে বিএনপি, জামাত তারা কি বলতে পারে না যে প্রবাসীদের ভূমিকার কথা? এনসিপি বলতে পারে না? এখন প্রবাসীদের যে বিষয়টা, আমরা প্রবাসী মুক্তিযোদ্ধার, আমরা সবাই স্বাধীনতার পরে, ইভেন শেখ সাহেবও বলছিলেন যে প্রবাসীরা মুক্তিযোদ্ধা, এবং আমাদের নেতা যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, উনিও বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন করা হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে, এবং সেইখানে প্রবাস সহ বিভিন্ন ভূমিকা থাকবে উনি বলছেন। তার মানে এই দায়িত্ব কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপি নিতে হবে। বিএনপি মেক শিওর, এবং সরকার তো যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেহেতু বলেছেন প্রবাসীদের মূল্যায়ন করা হবে, তাহলে সালাউদ্দিন সাহেব কিছু বলেনি, এবং সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো এবং ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মালিক ভাই, আমি আপনার কাছে আসছি। এবং শামীম ভাই, আমারও সেম কথাটা, যে আমরা এখান থেকে, আমি আপনাকে এখনও আমার মনে আছে যখন প্রথম এভরি 30 মিনিটে আমরা বুলেটিন শুরু করলাম, এভরি 30 মিনিট নিউজ শুরু করলাম, তখন আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না, যে করে একজন ফোন দিয়ে আমাকে বলল যে আতাউল্লাহ ফারুক সাহেব করে বলছে, আপনি তো লন্ডনে থাকেন, দেশে যাবেন না, বোঝা গেছে, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেশে থাকে না? তখন আমি বললাম থাকে, জাস্ট হোয়াটএভার থাকে। তাহলে আপনি এইভাবে সরকারের অপপ্রচার করে কী লাভ হয় আপনার? তখন আমি বলছি আমি এখন থেকে সরকারের সুপ্রচার করব, মানে ভালো দিকটা আপনি আমাকে পাঠান, আমি ভালো দিকটা প্রচার করব। এটা আমি একটা কথা বললাম। সেই মইতে আমরা যতবার বলছি যে স্টপ রেমিটেন্স, আমরা বলছি রেমিটেন্স পাঠান, রেমিটেন্স পাঠিয়েছে। এখানে আলতাফ আলী পার্ক, এখানে মালিক ভাই বলে হাইট পার্ক, এখানে ট্রাফালগার স্কয়ার, এখানে হাই কমিশনের সামনে, এখানে ব্রিটিশ পার্লামেন্টের সামনে, এখানে ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে ইউরোপিয়ান কমিশন, ফরেন কমনওয়েলথ, প্রত্যেকটা জায়গায় এই প্রবাসীরা কাজ করেছে
বাংলাদেশের মুক্তির জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের ঘোষণাপত্রে প্রবাসীদের জন্য কোনো ওয়ার্ড বরাদ্দ হতে পারে নাই। কতগুলা পয়েন্ট, অনেকগুলা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টে একটা ওয়ার্ড যে প্রবাসীদেরকে স্পেশাল থ্যাঙ্কস বলা হয় নাই। আপনার মন্তব্য? ধন্যবাদ ফারুক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে শুভেচ্ছা। বিএনপি নেতা আমার প্রিয় ভাই মালিক ভাইকে শুভেচ্ছা এবং দর্শক শ্রোতাদের সালাম। আজ প্রথমেই আমি এই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা যে আশা উদ্দীপনা নিয়ে বাংলাদেশের মানুষ 5ই আগস্ট গণ অভ্যুত্থান গঠিয়েছিল, সেই আশা উদ্দীপনা বেশ কিছুদিন থেকেই ফিকে হয়ে আসছিল। রাইট। এবং আজকের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রকে যদি আমরা বলি যে বড় দাগে মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে অনেক ক্রিটিসিজম করার মতো জায়গা রয়ে গেছে। একটা পয়েন্ট আপনি বলেছেন প্রবাসী, আমি এখানে প্রথমে আসি। যারা এই ড্রাফটগুলো করেছেন তাদের মধ্যেও অনেকে প্রবাসী, আমি নামটা বললাম না। প্রবাসী একজন সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন, কিন্তু উনি এই কথাটা বলেন নাই। কেন বলেন নাই? উনি এখন বাংলাদেশে, উনি মনে করতেছেন যে বাংলাদেশ সরকারের উনি একটা বড় বিষয়, হয়তো ওই জন্য উনি এটা খেয়াল করেন নাই। মানে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে এই প্রবাসী সাংবাদিক থেকে নিয়ে বসাইছে, কিন্তু জানেন তো? জি জি জি, আমি জানি, আমার ঘনিষ্ঠজন। তো যে সাংবাদিক, আপনি ফারুক ভাই বা এই ব্রিটেনের যেসব প্রায় সমস্ত মিডিয়াগুলো, পত্রিকাগুলো, ইউটিউবাররা, বিভিন্ন সাংবাদিকরা এবং প্রবাসীরা মালিক ভাইদের নেতৃত্বে বিরাট বিরাট মিছিল হয়েছে সমস্ত ইয়েতে, সব জায়গায়। তো মালিক ভাই যদিও উনি বিএনপি করে, সেই হিসাবে হয়তো উনির নাম বিএনপি হিসাবে না আসলো, কিন্তু প্রবাসীদের নাম তো আসতো। এবং প্রবাসীদের যারা নেতৃত্ব দিয়েছে এখানে, যারা, আমি তো লন্ডনের কিছু মানুষকে চিনি যারা ইউটিউব করে একদম বাংলাদেশে খুব জনপ্রিয়তা পেয়েছে, এবং এই আন্দোলনটাকে তুঙ্গে নিয়ে গেছে কিন্তু এই টিউবাররা এবং এই সাংবাদিকরা, সোশ্যাল মিডিয়া। কারণ বাংলাদেশে তখন কোনো মিডিয়াতে তো আপনি এই প্রচারই করতে পারতেন না, কারণ ওই যে সিকিউরিটি অ্যাক্ট ছিল যেটা, সেই জন্য আপনাকে জেলে নিয়ে যেতে পারতো, যার জন্য কোনো প্রচার হচ্ছিল না। বিদেশ থেকে সবাই মিলে এই আন্দোলনটাকে তুঙ্গে নিয়ে গেছে, যার ফলশ্রুতিতে বিগত সরকারের পতন হয়েছে। এটা আমরা বারবার দেখেছি যে প্রবাসীরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের যতবার বাংলাদেশ মানে বিভিন্ন ধরনের ক্রাইসিসের সম্মুখীন হয়েছে, পাশে দাঁড়িয়েছে। এবং আপনি খুব সুন্দর করে বলেছেন, মালিক ভাইও বলেছে, যে বাংলাদেশে যে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছিল জি, ওখানে আমার মনে হয় জিডিপি চলে গেছিল খুব, মানে জিডিপি না, ওই যে আমাদের যে রিজার্ভ বোধহয় 4 বিলিয়নে চলে, একদম লো চলে গেছে। হ্যাঁ, সেইখানে এটা প্রবাসীরা 1 বছরের মধ্যে 31 বিলিয়নে নিয়ে গেছে। এই যে প্রবাসীদের যে মূল্যায়ন, এটা তো হয় নাই, মুখে বলা হচ্ছে কিন্তু কাজে করা হচ্ছে না। এবং আমি সবচেয়ে বেশি এখানে বসে আমি সমালোচনা করছি যে আমাদের যেসব মিশনগুলো আছে, তারা সেই আগের যে মানে তাদের যে আমলাতান্ত্রিক যে মনোভাব, সুপিরিয়রিটি মনোভাব, সেটা ত্যাগ করে নাই। এই গণ অভ্যুত্থান প্রবাসীদের প্রতি তাদের সম্মানকে টোটালি কোনো পরিবর্তন করতে পেরেছে বলে আমি মনে করি না। এখনও সেই একই অবস্থা, এখনও মানুষ পাসপোর্ট আনতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। পরিচিত হলে এক ট্রিটমেন্ট হয়, অপরিচিত হলে আরেক ট্রিটমেন্ট হয়। এইগুলো পরিবর্তন করতে না পেরে প্রবাসীদের নিয়ে গালগল্প করে কোনো লাভ নাই। ইউনূস সরকার বারবার বললেন, মুখে বললেন এই প্রবাসীরা এই করছে সেই করছে, কিন্তু উনি যখন ঘোষণাপত্রটা পাঠ করলেন তখন উনি টোটালি মনে ছিল না প্রবাসীদের কথা। এবং প্রবাসীদেরকে নিয়ে এক ধরনের রসিকতা করা হয়। একদিকে এখানে বলে যে ওরা রেমিটেন্স যোদ্ধা, আবার আপনি এয়ারপোর্টে যান, কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু এখনও যখনই সুযোগ পায় আপনাকে চাপটা মারে, আমাকে করছে।
আমি তো আর এটা নিজের আত্মপ্রচার করতে চাই না। আমি surprised। এবং এই ভাই। জিনিসটা আমরা এখানে প্রবাস থেকে যদি আমরা প্রেশার সৃষ্টি না করি, আপনি জানেন এই ব্যাপারটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র জায়গা হচ্ছে হাই কমিশনগুলো। আপনি এর বাইরে কিছু করতে পারবেন না। আপনি কয়টা চিঠি লিখবেন, চিঠিগুলো কেউ পড়বে না, কিন্তু হাই কমিশনগুলো যদি ইউরোপের, পাঠায়। আমেরিকার বিভিন্ন জায়গার যে প্রবাসীরা আমাদের ব্যাপারে যথেষ্ট, এই সরকারের ব্যাপারে যে আশা, যে উচ্চাসা ছিল, সেই উচ্চাসাটা তারা পোষণ করে না এবং তারা যথেষ্ট বিক্ষুব্ধ, তাহলে এই ব্যাপারটা আমাদের পক্ষে যাবে প্রবাসীদের। এবং আমি মনে করি যে সমস্ত দূতাবাসগুলোর উপরে কাছে আমাদের এগুলো বলা উচিত এবং দূতাবাসের উচিত, কারণ তারা তো শিক্ষিত লোক, পড়াশোনা করে আসছে তো এই দেশে, তারা তো খবরের কাগজ পড়তে পারে, টিভি টাভি দেখে, তাহলে তাদের পক্ষ থেকে মানে নিজের থেকেই তাদের উচিত বাংলাদেশ সরকারকে এগুলো জানানো। এখানে তারা আপনার সুন্দর বাড়িতে থাকে, সুন্দর গাড়ি চড়ে, খুব বড় বড় পার্টিতে যায়, কিন্তু তাদের তো মূল কাজটা তারা করে না। আমি বিশ্বাস করি হাই কমিশনার মহোদয় এটা শুনতে পাচ্ছেন। এটা শুনুক, আমি তো আমার মালিক ভাইয়ের দায়িত্ব এটা অবশ্যই। আমি একটা সেকেন্ড বলি, রাজনৈতিক প্রত্যেকটা পরিবর্তনের পরে এই দূতাবাসগুলো রাজনৈতিক নেতাদের, মালিক ভাইয়ের মতো রাজনৈতিক নেতাদেরকে খুব ভালো করে চিনে, ভালো সম্মান করে, কিন্তু প্রবাসীদেরকে ওরা সম্মান করা শিখে নাই, অতীতেও করে নাই, এখনও করে না। তারা জানে যে যদি বিএনপি ক্ষমতা যায় মালিক সাহেবের কাজে লাগবে, রিকোয়েস্ট হতে মালিক সাহেবকে তোয়াজ করবে। এই যে কৃতদাসমূলক মনোবৃত্তি, এটা চেঞ্জ করতে হবে ওদেরকে। ধন্যবাদ শামীম ভাই। আমি এই বিষয়ে মালিক ভাইয়ের সাথে কথা বলবো। আমি কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, শুনতে পাচ্ছি না আপনাকে। আগে টিভি সাউন্ড কমান, দেন কল করুন প্লিজ। যাচ্ছি পরবর্তী কলে। কলার, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আপনারা যারা লাইনে আসবেন ফার্স্ট আমাদেরকে আগে টিভি সাউন্ড কমাবেন, দেন কল করবেন। আমি যাচ্ছি মালিক ভাই আপনার কাছে। আরেকটা বিষয়, ডেফিনেটলি এটা খুব মর্মান্তিক বিষয় যে আপনার প্রবাসীদের কথা আজকের ঘোষণাপত্রে নেই, এটা আপনি আমার আগেই বলছেন। এবং আমি ঘোষণাপত্র যখন পেলাম তখন পড়ে আমি খুব আপসেটও হয়েছি বটে। আই বিলিভ প্রবাসীরা অনেক আপসেট হয়েছে। এবং এই বিষয়ে আমরা অবশ্যই যে কথাটা আপনি বলছেন, আমাদের মাননীয় হাই কমিশনার, আমাদের প্রচারণা চালিয়ে যেতে হবে। আমরা হাই কমিশনার শুধু লন্ডন না, সমস্ত বিশ্বে, সব জায়গায়। জি আচ্ছা, আরেকটা জিনিস আপনি নিয়ে আসছেন এই ঘোষণা পত্রে আপনার, আমি শাপলা চত্বরের কোনো কাহিনী দেখলাম না, আমি মুক্তিযুদ্ধের ক্লিয়ার কোনো সিনারিও আমি দেখতে পাইনি। এবং ইয়েস 72-এর সংবিধান নিয়ে বলছে এবং 72-এর সংবিধান ক্রিটিসাইজ করছে। বা শাপলা চত্বরে তো একটা ম্যাচাকার হয়েছিল শামীম ভাই, আপনার মনে আছে কিনা? হ্যাঁ 5ই মে, আমি যদি মিস্টেক না করি 5ই মেতে, তাই না? সেই বিষয়টাও তারা আনে নাই হলমার্ক কেলেঙ্কারির কথা, তারা 7 মার্ডার, এই ধরনের মিডিয়া ট্র্যাজেডি। কেন এগুলো আমাকে বলেন একটু। এইটা আমি মালিক ভাইকে প্রশ্নটা করছি। মালিক ভাই বলো। এটা প্রথম হচ্ছে যে আমি যে বিষয়টা আমার নিজেরও কিছু কাজ হবে। শামীম ভাই আজকে একটা জিনিস যেটা দেখছি, ওই যে এমবেসির যে বিষয়টা, আমি ছিলাম তাদের একটা তাদের আজকে প্রোগ্রামে, দেখি ওই যে ফার্স্ট টাইম এমবেসির একটা যে প্রবাসীদের যে আন্দোলনের একটা ডকুমেন্টারিতে দেখছি যে প্রবাসীদের কথাটা হাই কমিশনার বলছে, কিন্তু এটা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার এটা বলে না, এটা হাই কমিশনার। কিন্তু এই বিষয়টা যে অ্যাটলিস্ট তারা যে প্রবাসীদেরকে অ্যাড্রেস করা। আমি 1 মিনিট আপনাকে ডিস্টার্ব করি। এটা সব হাই কমিশনাররাই বলেন প্রবাসীদের সামনে। আপনি যখন চলে আসবেন, আপনি মালিক সাহেব, আমি বলছি আগেও, আপনাকে উনি সবসময়ই যথেষ্ট সম্মান করবে। আমি এই ধরনের ডকুমেন্ট তো আরো মেলা হয়েছে, একটা তো না। ডকুমেন্টারির কথা বলতে এখন যে বিষয়টা যে আপনি যেটা বলছেন যে আমরা এই যে শাপলা চত্বরের কথা, হ্যাঁ, প্রথম হচ্ছে যে মূল যে স্বাধীনতার 26শে মার্চ আমরা পাকিস্তানিরা আমাদের দেশের উপরে অ্যাটাক করলো, সেখানে তারা নির্বিচারে গুলি চালালো, বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো, পরবর্তী পর্যায়ে আমাদের মা বোনদেরকে তারা দর্শন করলো, এবং আমরা সেই দিন থেকে মুক্তিযুদ্ধ ঘোষণা হলো এবং আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। এই বিষয়টা কিন্তু ওনারা টোটালি
অ্যাভয়েড করেছে। ওনারা শুধু একটা কথা লিখছে, 1971 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতির মুক্তির লক্ষ্যে রক্তবয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল। মালিক ভাই, একটা পয়েন্ট না দিলে বোধহয় আমরা একটু আলোচনায় মানে একটু ভুল করে ফেলতে পারি, আমি জানি না, আমি জাস্ট বলে দিচ্ছি। আমাদের যে প্রক্লেমেশন ছিল বা আমাদের যে সংবিধান 72-এর, ওটা কিন্তু হয় নাই, ওটা কিন্তু স্থগিত হয় নাই, ওটা তার জায়গায় আছে। এই ঘোষণাপত্রটা থেকে যে সনদ আসবে সেই সনদটা ওইটার সাথে অ্যাড হবে, এই জন্য হয়তো তারা, আমি জাস্ট হয়তো বলতেছি আর কি। বাট মাই কোয়েশ্চেন, মালিক ভাই যে কথাটা আমি আই এগ্রি মালিক ভাই, কিন্তু আমার প্রশ্নটা যে আপনি বলছেন ইয়েস স্বাধীনতার ঘোষণা এখানে আসা উচিত ছিল, এখানে বিডিআর ম্যাসাকার, আমি ক্লিয়ারলি বলবো যে দেয়ার ইজ টু ম্যাসাকার আফটার 71। ওয়ান ইজ আপনি যেটা বলছেন যে গণ অভ্যুত্থান, অ্যানাদার ওয়ান ইজ এ বিডিআর ফেব্রুয়ারি মাসে। এখানে কোথাও আমি এখনো খুঁজতেছি কোথাও বিডিআর, তার মানে কোথাও কি আমি ব্যাক দ্য টেবিল কিছু পাস করে দিতে চাচ্ছি কিনা? এই যে আপনার বিডিআর মেসাকার, এটা জাজমেন্ট হয় না, এটা বিচার হয় না এখন। তারপর সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে গত হাসিনা সরকার যেটা করিডোর দিল, হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার রামপাল দিল, হ্যাঁ, তারপরে চিরাং সমুদ্র বন্দর দিল, হ্যাঁ, কিছুই তো আসেনি, এইগুলি নাই। এরপরে আপনার টিপাইমুখী বাঁধ, বরাক নদী উদানে টিপাইমুখী বাঁধ, এইটারও সমস্যার সমাধান, এইসব অ্যাড্রেস ওনারা তো করলেন কিছুই তো না। এটা তো আমি ইস্যুটা নিয়েও কোনো ধরনের বিষয়, প্রায় $162 বিলিয়ন দেশের বাইরে হাসিনা, তার বোন রেহানা, তার এই যে ব্রিটিশ এমপি টিউলিপ, এরা ক্রিমিনাল। এখানে 380টা বাড়ি লন্ডনে, এই যে আপনার যে আজকে তারা এই যে দেশে যে লুট করেছে, এইগুলি অ্যাড্রেস তারা না করে, এইগুলি অ্যাড্রেস করা দরকার ছিল। শুধু আপনার এই যে আমাদের ইয়াং ব্রাদারদের খুশি করার জন্য যে এই সরকার, আমি মনে করি যে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে মুক্তিযোদ্ধাকে কোনোভাবে আন্ডারমাইন করা যাবে না। এবং আপনার এর আগেও যদি আপনার 52 ভাষা আন্দোলন, তাদেরকেও কোনোভাবে আন্ডারমাইন করা যাবে না। নূর হোসেনকেও কোনোভাবেই, যেটা দেশবন্ধী বেগম খালেদা জিয়া বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, এইসব বিষয়গুলিও কিন্তু অ্যাড্রেস করতে হবে। কারণ এইসবগুলি জিনিসগুলি এখন আমাদের, এখন আমি মনে করি যে এটা আলটিমেটলি একটা রাজনৈতিক সরকার যখন, এটার সলিউশনটা হচ্ছে যে জুলাইয়ের যে শহীদ যারা হয়েছে তাদের সাথে যদি বিশ্বাসঘাতকতা যদি না করি, পঙ্গু যারা হয়েছে তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা না করি, তাদেরকে বরণ পোষণ না করি, তাইলে এটা এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট বা আপনার যেটা অবস্থায়, হ্যাঁ, এটা আলটিমেটলি একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন। এবং যে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন ঘোষণা করা হয়েছে রোজার আগে, এই ইলেকশনে যে সরকার গঠন করবে, আমার মনে হয় তাকেই দায়িত্ব নিতে হবে। থ্যাংক ইউ। আমি আবার কলে যাচ্ছি, তারপর আবার স্বামী ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার শুনতে পাচ্ছি না আবারও। হ্যালো, যাচ্ছি পরবর্তী কলে। সেম, আমি শুনতে পাচ্ছি না আপনাকে, আমি যাচ্ছি। শামীম ভাই, এই দুটো জিনিস নিয়ে আমি যাচ্ছি, তারপর আমি আরেকটা সাবজেক্টে চলে যাবো। শাপলা চত্বর ম্যাসাকার এবং আমি মুক্তিযুদ্ধ বলতে বুঝাচ্ছি যে মুক্তিযুদ্ধে যার যতটুকু অবদান আছে, মুক্তিযুদ্ধে যদি আপনি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, আপনি একদম খারাপ, বাট আপনি মুক্তিযোদ্ধা। মালিক ভাই খুব ভালো, মালিক ভাই মুক্তিযোদ্ধা। এই যে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ, অবদান, স্বাধীনতার ঘোষণা, প্রত্যেকটি জিনিস, এই জিনিসগুলো এখানে আসে নাই। শাপলা চত্বর আসে নাই, বিডিআর ম্যাসাকার আসে নাই, সাংবাদিক নির্যাতন আসে নাই। এবং যেটা আপনি একটু আগে বলছেন যে একটা অ্যাক্ট, স্পেশাল অ্যাক্ট ছিল সাংবাদিকদের জন্য, আমাদের জন্য, কিছু বললেই স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট, এক্স্যাক্টলি, কিছু বললেই আমরা জেলে যাইতে হবে এবং খুব ডেঞ্জারাস অবস্থা, এবং অনেক কিছুই আসে নাই। তাহলে এটা কতটুকু কার্যকর? ভাই, আমি এইভাবে বলি, এই আন্দোলন, এই গণ অভ্যুত্থানের সূচনাটা তো ছিল বৈষম্যের বিরুদ্ধে, তাই না? কোটা আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে। তো এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা আজকে যা পেলাম,
এখন পর্যন্ত এখন কি সমাজে বৈষম্য দূর হয়েছে? No. হয় নাই। এই ঘোষণাপত্রে অত বৈষম্যের ব্যাপারে খুব একটা ক্লিয়ার কিছু নেই। থ্যাংক ইউ। এবং এই বৈষম্যে আপনি ইয়ে করতে চাইলে যান। না থ্যাংক ইউ, আমি আসছি। আমি জাস্ট এই আরেকটা বিষয়ে চলে যাব। আমি যারা আমাদের মানে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে ক্লোজ, স্পেশালি আমাদের মাননীয় হাই কমিশনার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যেটা মালিক ভাই বলছেন আজকে, যে আপনি প্রবাসীদের অবদানের কথা বলেছেন, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। বাট ক্যান ইউ কনভে দিস মেসেজ টু আওয়ার চিফ অ্যাডভাইজার ও যারা এই কাজগুলো করছেন, যেটা বলতে প্রবাস থেকে একজন গিয়েছেন, আমি সবাইকে, যে আমি সকালবেলা এই জিনিসগুলো অ্যাড্রেস করব, যে নাম্বার 1, প্রবাসীদের অবদান ভুলে গেলেন এত সহজে, দিস ইজ ইম্পসিবল। সেকেন্ড, শাপলা চত্বরে, এটা বাংলাদেশের মানুষের মন কাঁদে এখনও। সেকেন্ড, বিডিআর ট্র্যাজেডি, আমাদেরকে পঙ্গু করার অন্যতম একটি হাতিয়ার হচ্ছে আমাদের মেধাবী আর্মি অফিসারদেরকে হত্যা করা। আপনারা কিছুই লেখেন না, যাই হোক। এরপরে হেফাজতের শাপলা চত্বর, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাচ্ছি কলার। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি মালিক সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। জি, মালিক সাহেব শুনছেন, আপনি প্রশ্ন করতে পারেন। ওনারাও এখন ওরা ক্ষমতায় আসছে, কিন্তু এই যে ঘুষ বাংলাদেশে চলে, আমি ইনকাম ট্যাক্স 100% আমি। আপনি টিভি থেকে একটু দূরে যান, আপনার কথা ক্লিয়ার না। আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, শুনেন। আমি 100% আমার ইনকাম দেখাই অন ইনকাম ট্যাক্স, তারপরেও অফিসে গিয়ে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ দিতে হয়। এটা কি কোনো ব্যবস্থা আছে? কিছু করার আছে? না শুধু রাজনীতি করবেন আর প্রবাসীরা যাবে ওখানে গিয়ে ওরা পেনালাইজড হবে, তারা আমাদের পয়সা লুটপাট করে খাবে। সব মিনিস্টারই বলে যাও ইনভেস্ট করো, যখন ইনভেস্ট করলেন ঘুষ আর ঘুষ ছাড়া কোনো উপায় নেই ট্যাক্সের জন্য। জি, আপনাকে ধন্যবাদ মালিক ভাই, প্রশ্নটি নোট করছেন, এবং আই বিলিভ যে উনি এখন ঘন ঘন দেশে যাচ্ছেন সরকারের সাথে, এবং বিএনপির একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং আই বিলিভ এই যে প্রবাসীদের হেনস্থা করা, এটা আর হবে না। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আমি মোটামুটি ভালো আছি। আচ্ছা, আপনার মন্তব্য বা প্রশ্ন মালিক ভাই বা শামীম ভাইয়ের জন্য? আমার মন্তব্য হচ্ছে এইটা, একটি মহাকাব্যিক সাহসিকতার মাধ্যমে আমাদের আপনার গর্বিত সন্তানেরা, ছাত্ররা এবং জনতা 1000 বছরের নিকৃষ্ট স্বৈরাচারকে হটিয়ে বাংলার মানুষকে মুক্তি দিয়েছে। এই শহীদদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে 40,000-এর মতো, তাদের প্রতি সম্বেদনা এবং সাথে সুস্থতা কামনা করতেছি। জুলাই এই ঘোষণাপত্র নিয়ে একটু বলতে চাচ্ছি আমি। জি, আপনি দেখেন ফারুক ভাই, আমরা কি না কষ্ট করেছি। শেখ হাসিনা যে কি পরিমাণ লুট করেছে, গুম করেছে, খুন করেছে, মেসাকার করেছে বাংলাদেশে, রিজার্ভ চুরি, ভোট লুটিং, ব্যাংক লুটিং, আপনার শেয়ার মার্কেট লুটিং, মানুষকে গুণ কম অত্যাচারের জন্য আমরা কি না করেছি। হাউস অফ পার্লামেন্ট, ইউরোপিয়ান পার্লামেন্ট, তারপরে আমরা ইউনাইটেড নেশন, সর্বত্র আমরা গিয়েছি। এবং শুধু এই 16 বছরের নির্যাতন নয়, আমরা 1971-এ এই প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সম্পূর্ণ ওয়েজেস তারা স্যাক্রিফাইস করতে হবে। তাদেরকে এই ঘোষণাপত্রে তারা স্থান পেল না, এটা আমি খুবই মর্মাহত হয়েছি। আর আরেকটা হলো গিয়া, যে কারণে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে স্বৈরাচারকে হটিয়েছে, এই হাসিনার তার দুর্নীতি, দুর্বৃত্তায়ন, খুন, গুম, তার ব্যাংক লুটিং, ভোট লুটিং, রিজার্ভ লুটিং, এই সমস্ত একটাও আসলো না। আপনার শাপলা চত্বর আসলো না, বিডিআর মেসাকার আসলো না। বিশ্ববরেণ্য আলিমেজ আল্লামা সাঈদীর জন্য মানুষ পিসফুল র্যালি করেছিল। সেখানে 274 people were shot dead by Hasina's bullet, 5,000 were hospitalized। এই সমস্ত বড় বড় ইস্যুগুলো আসলো না, এই জন্য আমি খুবই মর্মাহত হয়েছি। আর আমার অন্তরের যে আপনার আনন্দ, সেটা হচ্ছে গিয়ে বাংলার মানুষ আজকে নিঃশ্বাস ফেলতে পেরেছে, তাদের
তাদের কথা বলার অধিকার তারা পেয়েছে, এবং আজকে আমরা আশা করতেছি বাংলার অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। Thank you. আর একটা কথা শামীম জি। ভাই বলছেন, একটা কথা বলছেন জি। হাই কমিশনারের এখানে কিছু, এই যে হাই কমিশনারের কিছু বেয়াদব, কিছু কুলাঙ্গার, কিছু Please. আমরা এমপ্লয় প্লিজ প্লিজ আমি আবার রিকোয়েস্ট করব, কাউকে গালি দিতে। কাউকে পার্সোনালি অ্যাটাক করা যাবে না, যাবে না। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, কলার যারা লাইনে আছেন আমি একটু পরে আসতেছি, তার আগে একটু বলি যে আমি আশা করছি যে আমরা যে কারণগুলোতে কলাররা, আমি, মালেক ভাই, শামীম ভাই আমরা একটু আপসেট হয়েছি, অবশ্যই আমরা হ্যাপি নতুন বাংলাদেশ পেয়েছি। যে কারণে আমরা একটু আপসেট হয়েছি সেটি সরকার, হাইকমিশনার অবশ্যই আমাদের মাননীয় হাইকমিশনারকে জানাবেন এবং আমরাও জানাবো। আমরা অনেকের সাথে লিঙ্ক আপ আছে বর্তমান সরকারের অনেকের সাথে, এবং এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা এখন যাব আরেকটি সাবজেক্টে, এবং আমি কন্ট্রোল রুমকে বলবো ওই সাবজেক্টটি দেওয়ার জন্য। সাবজেক্টটি হচ্ছে যে আমরা আমাদের এই যে 1 বৎসর গণ অভ্যুত্থান, 5ই অগাস্ট বা 36 জুলাই, আমরা কি পেলাম, কি পেলাম না, অথবা কি পাওয়া উচিত ছিল। তার আগে একজন কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আপনার দুইটা সাবজেক্টের উত্তর হইল ভাই, বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই ছাত্রহলদের পছন্দনীয় সরকার এবং সেনাবাহিনীর পছন্দনীয় সরকার। যে এখন ডক্টর ইউনূস কমনওয়েলথ ভিজিট করছেন, আরব লীগ ভিজিট করছেন, ইউনাইটেড নেশন ভিজিট করছেন। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি সাবজেক্টের বাইরে আজকে যাবই না। প্লিজ যারা কল করবেন, কথা বলতে চান, মালেক ভাই আছে, শামীম ভাই আছে, এবং আপনাদের আবেগের সাথে একমত হতে চাই, কিন্তু টু দ্য পয়েন্ট প্লিজ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখন যে বিষয়টা আগে শামীম ভাইয়ের কাছে একটু যাই। শামীম ভাই, জি। এই যে স্ক্রিনে আছে যে আমরা 1 বছর অতিবাহিত করলাম, এই গণ অভ্যুত্থানের প্রাপ্তিটুকু কি আমাদের, এবং অপ্রাপ্তি কি? জি, ধন্যবাদ। প্রাপ্তি অনেক কিছুই আছে। প্রাপ্তিটা প্রথমে বলি, প্রথমে মিষ্টি করে বলা উচিত। তো প্রাপ্তিটা হচ্ছে যে আমরা একটা স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছি। বিগত 16 বৎসর গুম, খুন, হত্যা এগুলো আজকে আর নেই। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতেছি, দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এখানে বসে বলছি, বাংলাদেশে বলছেন। এবং এই যে বলার স্বাধীনতা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অর্থনৈতিকভাবেও আমরা যথেষ্ট, যে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছিল বিগত সরকারের, সেই অর্থনৈতিক সমস্যা এই প্রবাসীদের সাহায্যে, আমি আবার বলছি প্রবাসীদের সাহায্যে, সেই অর্থনৈতিক মন্দাটাকে আমরা কাটিয়ে উঠেছি। এটার জন্য সরকারের কোনো বিশেষ ভূমিকা নেই, এটা প্রবাসীদের ভূমিকা, প্রবাসীদের নাম নাই। হ্যাঁ। তো আবার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমরা আজকে প্রফেসর ইউনূস সাহেবের ঘোষণায়, জাতি বিশেষ করে নির্বাচনী ঘোষণাটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। উনি কি কোথাও বলছেন নির্বাচন হবে? হ্যাঁ, আজকে উনি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে, রোজার আগে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, এবং সেই জন্য উনি নির্বাচন কমিশনকে চিঠি লিখবেন, এটা বলছেন। এনেও আমরা জেন্টলম্যান হিসাবে উনির কথাটা ধরে নেব যে উনি জেন্টলম্যান এগ্রিমেন্ট, যেটা ওয়ার্ড অফ অনার। তো এখন কথাটা হচ্ছে যে আমরা কি পাই নাই, আমরা পাই নাই যেটা, সেটা হচ্ছে যে এই দেশের মানুষ খুব আশায় ছিল যে এতগুলো মানুষের রক্ত, একবার আমরা 30 লক্ষ মানুষ রক্ত দিল, রাইট, শহীদরা রক্ত দিল, আমাদের 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিলেন, আবার আমাদেরকে সেই একই যুদ্ধে যেতে হলো। আমরা ভৌগোলিক স্বাধীনতাটা ও অনেকটা খর্ব ছিল, অনেকটা সমস্যায় ছিল। আমরা এটাও একটু উল্লেখ আছে এটাতে, এই ঘোষণাপত্রে। আমরা অন্য একটা রাষ্ট্র আমাদের সরকারকে তাদের চাকর বাকর মনে করতো, মানে আমি খুব কাঁচা ভাষায় বললাম আর কি। আর এটার থেকে একটা মুক্তি আমরা পেয়েছি। প্রতিদিন আমাদের সীমান্তে মানুষ হত্যা করা হতো, অত্যন্ত অডাসিটি ছিল। এবং আমাদের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী এটার নিন্দা না করে উল্টা ভারতের পক্ষে কথা বলল। এটা হচ্ছে আরেকটা নিকৃষ্ট উদাহরণ বিগত সরকারের। তো আজকে ইউনূস সরকার আসার পরে একটা দুটো হয়তো ইউনূস ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশ তার আত্মসম্মানের জায়গাটায় ফিরে গেছে। আমাদের প্রাপ্তি। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা, যে বাংলাদেশ
তার আত্মসম্মানের জায়গায় ফিরে গেছে এবং আমরা এই যে বড় গলায় সমালোচনা করতে পারতেছি, এটাও একটা বড় পাওনা আমার। 3 নম্বর জিনিস হচ্ছে যে ভোটের অধিকারের জন্য বিশেষ করে বিএনপির লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেপেলেরা কারাবরণ করছে, বাড়ির থেকে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য নষ্ট করছে, তারা মুক্ত হয়েছে, জাতি মুক্ত হয়েছে। আরেকটা ভালো দিক যেটা হচ্ছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা নতুন আসন স্থাপন করতে পারছে, যেটা হচ্ছে যে বাংলাদেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে। বাংলাদেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে, এই জিনিসটা বিভিন্ন মিডিয়াতে আসছে, আজকে প্রফেসর ইউনূসের ঘোষণার পরে এবং আগেও আসছে। তো আমরা মূল জিনিসটা ছিল যে আমরা বৈষম্যের বিরুদ্ধে এবং গণতন্ত্রের জন্য আমাদের যুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের যে প্রক্লেমেশন ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, আমরা এইটাই হচ্ছে আমাদের আসল প্রাপ্তি, চাওয়া। এই চাওয়ার একটা অংশ হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার। এই ভোটের অধিকারের ঘোষণাটার জন্য আমি প্রফেসর ইউনূস সাহেবকে, তার সরকারকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং আবেদন করতে চাচ্ছি যে কোনো পরিস্থিতিতেই যেন আর এটা দেরি না করা হয়। এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশের প্রফেসর ইউনূস সাহেবের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া। এটাতে উনি সম্পূর্ণ ব্যর্থ, এটা সম্পূর্ণ ব্যর্থ। উনি 90% ব্যর্থ। এটার কিছুটা উনির পক্ষে গিয়ে আমি বলতে পারি যে প্রথম দিকে যখন উনি ক্ষমতা নিলেন, পুলিশ ছিল না, বিডিআর ছিল না, আনসার ছিল না, কিছুই ছিল না, আর্মি যতটুকু পারছে করছে আর্মিরা। কিন্তু আজকে 1 বছর পরে এটা আমি আর শুনতে চাই না যে উনি পারতেছে না। আর যদি উনি না পারে তাইলে উনির উচিত ছিল যে না, জাতীয় নেতৃত্বের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে এটা নিয়ে আলাপ করা। যেহেতু উনি আলাপ করেন নাই, সেহেতু এটা উনি পারছেন না এটা আমি বলবো না, আমি বলবো উনির উদাসীনতা। এই উদাসীনতার জন্য উনিকে আমি কোনো ক্রেডিট দিতে পারলাম না। ধন্যবাদ। আমি একটু এই বিষয়ে মালিক ভাইকে জানতে চাচ্ছিলাম। মালিক ভাই, এই যে 5 তারিখ 5ই আগস্টের পর আমরা অনেক পেয়েছি, আবার অনেকে বলছে অনেক কিছু পাইনি, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি কি, অপ্রাপ্তিটা কি, বা প্রাপ্তিটা আরও কি হওয়া উচিত ছিল? এখানে আরেকটা, এর আগে 1 সেকেন্ড যে প্রবাসীদের যে বিষয়টা আমি একটু অ্যাড করতে চাই। ধরেন প্রবাসীদের স্পেশালি সিলেটে বা ঢাকাতে অনেকটা ঘটনা যে আওয়ামী লীগ গত 15 বছরে প্রবাসীদের কেউ কেয়ারটেকারের মাধ্যমে কোর্টকে ব্যবহার করে ফলস দলিল তৈরি করে ম্যাক্সিমাম প্রবাসীদের আওয়ামী লীগের নেতারা টিল্লাগড়, তারপরে ওই যে শাপলাবাগ, এইসব এলাকায় এইবার আমি প্রায় কয়েকশো মানুষের কমপ্লেন, কান্না রাস্তায়, এই এখনও তাদের গুন্ডাবান্ডা এখনও তাদের দখলে রয়েছে। আমি এইবার হাত দিলাম না, কারণ হাত দিলে মনে করবে যে এটা, এই জন্য আমি আইজিকেও বলেছি বা হোম অফিসকেও বলেছি যে এইটা আগামীতে যখন যাব এদেরকে যদি দেখি তাহলে আমি প্রবাসীদের পক্ষে মানে যতটুকু যাওয়া দায় ফার আমি যাব। এতে যদি মানে কেউ আপসেট হয়, আই ডোন্ট কেয়ার, বিকজ এরা লন্ডনে বসে এখনো ওই বাড়ির চাঁদা তারা লন্ডনে খায় আওয়ামী লীগের পান্ডারা। নাম বলতে পারবো, নাম আগামী অনুষ্ঠানে আমি বলবো যদি এটা না হয়। এইটা একটা কমিশনার আছে, একটা এমপি আছে, একটা 2 পয়সার মেয়র আছে, 2 পয়সার বিনাপুটের এমপি আছে। এরা যেভাবে সিলেটকে একবারে সর্বনাশ করে দিয়ে আসছে, প্রত্যেকটা একটা প্রবাসী মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে তাকে, এবং তাদের বিরুদ্ধে ওরা প্রেস কনফারেন্স করবে বলেছে, যাদেরকে দিয়ে দখল করাইছে এরা। আমি কয়েকজনকে আমি বলেছিলাম যে আমি এই সিলেটের ছেলে, কারণ আমরা এতদিন আসতে পারি নাই, কিন্তু আমার প্রবাসীকে তুমি ফাইজলামি করবা প্রবাসীদের বিষয়ে, কারণ আমরা জানি যে আমরা এই ঘন্টা 5 পাউন্ড, আমরা জানি যে আমরা কেউ কিচেন পেটা থেকে শুরু করে, কেউ ফ্যাক্টরি থেকে শুরু করে তারা এই কষ্ট করেছে। আমার বাপ কষ্ট করেছে, আমার চাচা কষ্ট করেছে, আমার আত্মীয় স্বজনরা কষ্ট করেছে, প্রবাসীরা কষ্ট, তারপরে তুমি দখল করবা মিয়া ফাইজলামি। তো এই বিষয়টা এবার আগামীতে আপনার অনুষ্ঠানে আমি ডকুমেন্টারি, এবং এরা যে লন্ডনে আছে এই ক্রিমিনাল হারামিরা
এদের নাম আমি মেনশন করব। তবে আমি অলরেডি বলে আসছি এবং এটা নিয়ে কাজ চলতেছে, কারণ মাফিয়াগিরি করবে প্রবাসীদের বিরুদ্ধে, এটা বরদাস্ত করবো না। এবং তারা শুনতেছে এই ক্রিমিনালরা বাড়িঘর ছেড়ে দাও প্রবাসীদের, না হলে তোমাদের বাড়িতেও কিন্তু অগ্নিসংযোগ হবে, তোমাদের বাড়িও কিন্তু প্রবাসীদের কি করে অ্যাডমিনিস্ট্রেশন 80% এখনও আওয়ামী লীগের এই ক্রিমিনাল এই পুলিশে আছে, আপনার র্যাবে আছে এবং বিভিন্ন এই যে সচিবালয়ে বিভিন্নভাবে আছে, আপনার ইঞ্জিনিয়ার। আরে মানে এত হেডাম দেখায়, সে উন্নয়ন করবে একটা ইঞ্জিনিয়ার, তার কাছে আপনি গেলে দেখবেন যে মানে তার বোধহয় এই দেশই চালায়, এত বড় হারামি এরা। আমি বলছি যে আগামীতে প্রবাসীদের পক্ষে যখন হাতে ছড়ি নিব আর যখন পেটে চাবুক দিব, আমি ট্রুলি বলতেছি এটা করবই। আমি ইনশাল্লাহ আমার হাতে বাঁচিয়ে রাখলে আমি করব। এতে যদি আমাকে কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার, বিকজ আমি দেখেছি যে ইভেন আমি নিজেও এই ফেসিস্টদের সময় আমার মার ডেড বডি নিয়ে যেতে পারি নাই, আমার বাপের ডেড বডি নিয়ে যেতে পারি নাই। ইভেন তারা কবর পর্যন্ত কুদে আমার বাড়িতে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। লন্ডনের মতো জায়গায় 2 বার রাশিয়ান হিটম্যান আমার বাড়িতে, এখনও এইটা মামলা আছে। লন্ডনে আওয়ামী লীগের এই যে 2 পয়সার মেয়র টেওর, এরা লাইফে তারা মানে আমাকে কিভাবে মারবে, কিভাবে অ্যাটাক করবে, লাইফে তারা এই কানাডায় বাংলাদেশ থেকে এসে তারা জুম মিটিং করেছে, এই রেকর্ডও আছে, পুলিশের কাছে ওই রেকর্ড আছে। আমার গাড়িতে তারা টাকার ফিট করে দিত এই এই জেনারেল আমিনেরা। এটা অলরেডি এখনো আর্মিতে আছে, কিন্তু এই যে বললাম তো, বিকজ এদের ইনফ্লুয়েন্স এখনো পর্যন্ত আছে, এই যে শামীমের ভাই, এবং এখন পর্যন্ত তাদের এই যে প্রবাসীদের প্রতি জুলুম করা হয়েছে, এই জুলুম থেকে আপনাকে এই জুলুমের প্রবাসীদের পক্ষে এইটা একটা আমাদের কষ্ট যে এই সরকার প্রবাসীদের পক্ষে এখন পর্যন্ত স্ট্যান্ড নেয় নাই। আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে ইয়েস ডক্টর ইউনূস সাহেব, আপনি যেটা শামীম ভাই যেটা বলেছেন যে উনি ধরেন প্রথম আইসাই ইন্ডিয়ার বিরুদ্ধে খুব ভালো বলেছেন, কিন্তু এখন চুপ আমরা কেন? এখন হ্যাঁ, আরেকটা জিনিস যেটা উনি বলেছেন যে দেশে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি রেসপেক্ট দিয়ে উনি নির্বাচন ঘোষণা দিয়েছেন, এটা একটা খুব ভালো দিক। এবং বাংলাদেশের নির্বাচনটা হচ্ছে একটা আমেজে একটা উৎসব ছিল আগে, হ্যাঁ আগে ছিল গত 15 বছর, যেখানে আমরা বিএনপি আন্দোলন করেছি সবাইকে নিয়ে, যে আমাদের তারেক রহমান চেয়ারম্যান সাহেব উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি নেতৃত্ব দিয়েছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এইবার সময় এসেছে যে আমরা মানুষের ভোটাধিকার আমরা ফিরিয়ে দিতে আমরা সক্ষম হব এই ফেব্রুয়ারি মাসে। আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব। এতে যেই সরকার গঠন করবে, তারেক রহমান তো বলেছেন যে আমরা যদি বিএনপি সরকার আমরা গঠন করি, আমরা জাতীয় সরকার করব, আমরা কাউকে বাদ দিয়ে কিছু করব না। এবং সেই বিষয়টাও আমরা যেটা মনে করি, এর ভিতরে আমাদের এই যে প্রবাসীদের যেটা তারেক রহমান যে 31 দফা কর্মসূচি যেটা দিয়েছেন, এটা ট্রুলি এটা 2022 সাল থেকে মানে এটা ওন করেন তো। এবং আমরা বিশ্বাস করি যে বিএনপি জনগণের ম্যান্ডেট পেলেই কিন্তু বিএনপি সেইখানে সরকার গঠন করবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস দেখেন যে আমার উপরে জুলুম করা হয়েছে ইতালিতেও পর্যন্ত, আমি কিন্তু এদের বিরুদ্ধে এখনো মামলা করি নাই, তবে এইবার দেশে গিয়ে মামলা করব। কারণ আমাকে ওপেন প্রেস কনফারেন্স করে আমাকে মার্ডার করার জন্য তারা নির্দেশ দিয়েছে ইতালির তখনকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি। এবং গ্রিসে আমার উপরে অ্যাটাক করেছে, গ্রিস পুলিশ 3 রাউন্ড গুলি করে এটা স্টপ করেছে আওয়ামী লীগ। স্পেনে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার উপরে অ্যাটাক করেছে এবং আমাদের অনেক আমাদের নেতাকর্মীরা তারা অনেক ইনজুর্ড হয়েছে, তারা আমাকে সেভ করার জন্য। এইসব বিষয়ে আমি কিন্তু এবার দেশে মামলা করব, কারণ এটা খুব জুলুম এবং প্রত্যেকটা দেশে পুলিশের কাছে এগুলি আছে। জি মানে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ডক্টর ইউনূস সরকারের কাছে আমাদের প্রাপ্তিটা কি? এইটা আসতেছি, এই যে এখন যেটা হচ্ছে, যেটা ভাই বলেছেন, যেটা যে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি এবং এটার জন্য কন্টিনিউয়াসলি আমরা এটা হচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেব যে
বেশ ভালো কাজগুলি করেছেন উনি, কিন্তু আমরা ওনাকে নিয়ে তো আরও বেশি আশাবাদী ছিলাম। এবং ওনার টিমের মধ্যে আমি মনে করি যে কিছু কিছু অ্যাডভাইজার খুব ভালো কাজ করছেন, আবার কিছু কিছু অ্যাডভাইজার এখান থেকে এই যে মানে এই ওনাকে ব্যবহার করে আর কিছু কিছু স্টুডেন্টরাও অতিরঞ্জিত তারা করছেন, গাছ থেকে গাছের ডাল মোটা মনে হচ্ছে। এইটা একটা ব্যর্থ সাইড আমি দেখছি। কারণ আমার গ্র্যান্ড চিলড্রেনকে যদি আমি বেশি আদর করি তাহলে তো ওরা আরো বেশি বাড়াবাড়ি করবে। তো সেই হিসাবে আমরা কোনো দলের কথা বলছেন? আমি হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের প্রতি উনির বৈষম্য আছে। রাজনৈতিক দল একবারে কেউ বলেছে ভারতকে কষ্ট দেওয়া যাবে না, এর মানে আমি ভারতের দালাল। আরবার কেউ বলতেছে যে যে নির্বাচন এটা করা যাবে না, কারণ সংস্কার করা ছাড়া নির্বাচন হবে না। এখন এর মানে হচ্ছে যে বিএনপি সরকার যেহেতু জনগণ জানে যে বিএনপি সরকার গঠন করবে, অর্থাৎ বিএনপি সরকার যাতে গঠন না করতে পারে সেই ধরনের কনস্পিরেসি করছেন। এখন পর্যন্ত এই ষড়যন্ত্র চলছে এবং তারেক রহমান এই যে ষড়যন্ত্র শিকার দিয়ে হবেন না কীভাবে বলছেন? কারণ ওনার বাবাকে তারা হত্যা করেছে হাসিনা, এরশাদ, ভারতের মিলে জিয়াউর রহমানকে, এবং এইটারও কিন্তু বিচার হয়নি। হাসিনার কিন্তু এইবার আমি হাসিনার বিরুদ্ধে এইটাতেও আমি মনে করি মামলা করা উচিত। আমরা আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কি কষ্ট করে তাকে হাসিনা লন্ডনে বলেছে যে ওনাকে হত্যা করার নির্দেশ দিয়েছে। এটার জন্য হাসিনার মার্ডার কেস এবং তার সাথে যে এটা কুলাঙ্গার লন্ডনে আছে ওদের, এইবার আমি নিজে বাদী হই, আমি কিন্তু একটা মামলার এখনো বাদী হইনি, আমি নিজে বাদী হয়ে এগুলি পুরো আপসেট হয়ে আছেন। হ্যাঁ জি, এখন পর্যন্ত আওয়ামী লীগের ম্যাক্সিমাম আওয়ামী লীগ পাওয়ারে আপনি বিভিন্ন ব্যবসাতে যান, দেখবেন তারা আছে। এটার জন্য আমি এটার জন্য দায়ী করি সরকারকে, বিএনপিকে, জামাতকে। হ্যাঁ, বিভিন্ন আওয়ামী লীগের তারা থাকে, আমি সারপ্রাইজ কিভাবে থাকে, এবং তাদের বিরুদ্ধে লড়াই করে, তারা বিগ হ্যান্ড, তারা বুঝছেন। এই আওয়ামী লীগের এখন দেখেন, আমি দেখেছি যে এই যে একজন রাজনৈতিক নেতা আওয়ামী লীগের একজনকে সে মার্ডার কেসের আসামি বলতেন, ফোন করে তারা ওসিকে বলতেন যে একজন যে ওকে ধরা যাবে না। ওয়াই? বিকজ ওর কাছে তুমি পয়সা নিছো, মিয়া ফাইজলামি করো। কারণ এটা অনেকেই আওয়ামী লীগকে তাদের দলে ইয়ে করছে। আমাদের বারবার তো চেয়ারম্যান সাহেব বলেছেন আওয়ামী লীগকে মেক শিওর কোনো জায়গায় এই ক্ষমা করা যাবে না। ধন্যবাদ। আমি একটু কলারের সাথে কথা বলে আবার আপনাদের সাথে কথা বলবো। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন? ভাই, আমার প্রশ্ন বিএনপির বাইরে গেছে। জি, তারা পাওয়ার গেলে সাদাবাজি বন্ধ করবা নি। তারা পাওয়ারে গেলে কারা? বিএনপি পাওয়ারে গেলে চাঁদাবাজি বন্ধ করতে পারবে কিনা? আর ডক্টর ইউনিসে যে ভালো ভালো কাম করে গেছে এইগুলা তারা তুই রাখবা নি না, তারা খালি রিভেঞ্জও লইবা না, দেশের কোনটা করবা না খালি রিভেঞ্জ লইবা, কোনটা করবা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি 3টে প্রশ্ন করছেন, এর মধ্যে একটা ছিল তারা পাওয়ারে গেলে চাঁদাবাজি বন্ধ করবে কিনা, আর ডক্টর ইউনূস সাহেব যে ভালো কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছেন এলা কি ওনারা কন্টিনিউ করবে কিনা। যাচ্ছি, মালিক সাহেব নোট করছেন, উনি আনসার দেবেন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন এবং আপনার মন্তব্য? আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে অনুষ্ঠান নিয়ে আসছেন আপনাদের জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মালিক ভাইকে বলতেছি একটা কথা বলতে হবে, শুনেন। এই যে বাতের হোটেলের হারুন আর এই যে কি সরকার একটা ছিল, ওই সালাদেরকে চাবুক মারতে হবে, এই সম্পর্কে আপনি একটু বলেন কি করা যায়, কিভাবে আইনের আওতায় আনা যায়। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। ভাতের হোটেলে হারুন তো বড় দেশে নাই, যাই হোক এটা মানিক ভাই বলবেন, কারণ উনি কয়েকদিন আগে দেশে ভাত খেয়ে আসছেন। যাই হোক, যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ভাত খাইছেন কিনা? ওই হোটেলে ভাত খাইছে কিনা? পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু কথা বলতে চাইছিলাম মালিক ভাই সাথে। জি, মালিক ভাই শুনতে পাচ্ছেন, বলেন। মালিক ভাই, আপনাকে প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে যে একটু জোরে বলেন, একটু লাউডলি বলেন। জি, আমাদের সিলেটের সাবেক এমপি এম ইলিয়াস আলী সাহেবকে নিয়ে এটা প্রশ্ন ছিল মালিক ভাই। শুনছেন উনি? হ্যাঁ, যেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে
যেহেতু আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত প্রায় 1 বছর আজকে হয়ে গেছে, তো বিএনপির পক্ষ থেকে এম ইলিয়াস আলী সাহেবকে নিয়ে কোন ধরনের বিবৃতি, উনি কি আদৌ আছেন কিনা না, এই সম্পর্কে কোন ধরনের কনফার্মেশন আসে নাই। তো ওই বিষয়টাকে একটু ক্লিয়ার হবে মালিক ভাই। ধন্যবাদ আপনাকে। এইটা ওনার সময় উনি বলবেন যে এম ইলিয়াস আলী সম্পর্কে ক্লিয়ার স্টেটমেন্ট যে দেওয়া যায় কিনা বিএনপি পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। কলে আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি না, আমি যাচ্ছি মালিক ভাই, আমি আপনার কাছে একটু পরে আসছি। তার আগে আমি শামীম ভাইয়ের কাছে একটু। শামীম ভাই, একটা জিনিস আপনি কি স্বীকার করেন যে নির্বাচনের, ঠিক আছে আপনাদের কথা অনুযায়ী আমি বললাম যে নির্বাচন রোজার আগে হবে, রোজা মনে হয় 17 তারিখে, আমার 17 ফেব্রুয়ারি যদি রোজা হয়ে থাকে তার আগে নির্বাচন হবে। নির্বাচন যদি হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বিএনপি ম্যাক্সিমাম আসনে উইন করবে বা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, এইটাতে আপনার কোনো দ্বিমত বা একমত আছে কিনা, নাকি বিএনপি এখন কিন্তু একটা দিন ফলো করছেন, জামাত কয়েকদিন আগে কনফারেন্স করেছে, সেই কনফারেন্সের মধ্যে সব দলকে দাওয়াত করছে বা সব দল গেছে, অনলি বিএনপি যায় নাই, তার মানে হচ্ছে বিএনপি সব দল না, বামপন্থী কোনো দল যায় না, বিএনপিও যায় না, ম্যাক্সিমাম আমি যখন দেখলাম ম্যাক্সিমাম, এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও সেম, ডানপন্থী দলগুলো গেছে, মানে ইসলামী দল সবগুলো গেছে। হ্যাঁ, তো এই বিএনপি একক, এই বিষয়ে আপনার মন্তব্য কি? বিএনপি তো এখনকার আমার মতে বিএনপি যদি এখন নির্বাচনে, কালকে যদি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ শাসন পাবে। ধন্যবাদ। আমি এর কথাটাকে একটু করে বলি, ইয়েস না করে। মানে বর্তমান সরকারের কিছুটা আনুকূল্য, কিছুটা সহানুভূতি দুটো দলের প্রতি দেখা যাচ্ছে, ভেরি ওপেন। সেটা হচ্ছে জামাতে ইসলাম এবং এনসিপি। এখন রেজিস্ট্রেশন করে নাই, না করুক, তাদেরকে তাদের অনুষ্ঠানের ব্যবস্থা করা, ট্রেন দেওয়া, তাদেরকে স্পেশাল আর্মি দিয়ে আপনার সুরক্ষা দেওয়া, এগুলো দেখতে খারাপ লাগে। তবে তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা সহানুভূতি আছে। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা তাদের জীবন রিস্ক হোক, তাদের উপর কেউ আক্রমণ করুক, এটা আমি কোনোভাবেই চাই না। তাদেরকে সুরক্ষা দিতেই হবে এবং তাদের, হ্যাঁ, বাংলাদেশের নাগরিক বা তাদের একটা বিরাট অবদান, এই গণ অভ্যুত্থানে তাদের বিরাট অবদান আছে। কিন্তু এটা রাজনৈতিক দল, তারা ব্যক্তি হিসাবে এই অবদানটা তারা ব্যক্তি হিসাবে দিয়েছে, ছাত্র হিসাবে দিয়েছে। কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতি যে আনুকূল্য আমি দেখতে পাচ্ছি, সেটা শুধু এনসিপি না, জামাতের প্রতিও তাই। এবং কেন এই আনুকূল্য, এই ভালোবাসাটা কেন? এটা তো আমরা প্রথম দিনই দেখলাম, যেদিন প্রথম সরকার গঠন হবে সেদিনই তো সেনাপ্রধানই তো প্রথমের নামটা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নামটা তো নেয় নাই। প্রথম নামটা কার নিয়েছিল? জামাতের আমির সাহেব। তার মানে কি? তার মানে অনেক জিনিস পরিষ্কার করে বলতে গেলে আমি এটাই বলতে চাই যে এখানে এই আন্দোলনের সাথে একটা ডানপন্থী রাজনীতির উত্থান ঘটেছে এবং এই ডানপন্থী রাজনীতিকে বর্তমান সরকার অত্যন্ত সোজা দৃষ্টিতে আমি দেখি করতেছে, যে প্যাট্রোনাইজ করতেছে। এটা কি বাংলাদেশের রাজনীতি প্রভাব বিস্তার করবে? প্রভাব বিস্তার করবে। এটার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে, চক্রান্ত। আগামী নির্বাচনে কতটা প্রভাব? এটা চক্রান্ত থাকতে পারে। কুড বি এটা বিএনপির বিরুদ্ধে একটা, বিএনপি বর্তমানে হচ্ছে মধ্যপন্থী একটা রাজনৈতিক দল। তারা চেষ্টা করতেছে যে মধ্যপন্থায় রাজনীতি করার, ধর্মর উগ্রবাদকে তারা অস্বীকার করতেছে। তাইলে আমাকে এখানে যদি ধর্মীয় উগ্রবাদকে যদি আমি বা ডানপন্থী উগ্রবাদকে যদি আমি সমর্থন করি, তাহলে কার সাথে লাগবে? বিএনপির সাথে লাগবে, কারণ এখানে তো আর কোনো প্ল্যান নাই। আর বামপন্থী যেসব দল আছে তারা বিএনপির সাথে আছে বা নাই, সে অত বেশি এটাকে কাউন্ট করেও লাভ নাই, খুব একটা শক্তিশালী নাই। কিন্তু সংগঠন হিসাবে এগুলোকে যদি আপনি দেখেন, তাহলে এখন সবাই বিএনপির রাজনীতিকে সমর্থন করতেছে এই কারণে যে বিএনপি ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে সেকুলার রাজনীতি অথবা প্রগ্রেসিভ রাজনীতি কোনো দলে নাই। তাহলে আপনাকে এই যে ডানপন্থী রাজনীতির প্রতি যে আনুকূল্য, এটা আমাকে কিন্তু যথেষ্ট চিন্তিত করে তুলেছে যে আগামীর রাজনীতি যদি নির্বাচন না হয়, তাহলে আগামীর রাজনীতি অত্যন্ত বিপদসংকুল এবং বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে, যদি নির্বাচন হয়। এই যে আপনি বলছেন যে এইখানে আমি আসতেছি, এই নির্বাচনটা শুধুমাত্র সামরিক বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে, যেভাবে
বর্তমান সেনা প্রধান বলেছিল যে আমরা প্রত্যেক সেন্টারে লোক থাকবে, সেই ধরনের যদি ব্যবস্থার মধ্যে হয় তাহলে বিএনপি এখনকার যেটা পারসেপশন মানুষের সেটা হচ্ছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ওইখানে অন্য হিসাব নিকাশ আসে, নয় যেমন 2009 কি নির্বাচন কি নিরপেক্ষ ছিল? কেউ তো বলে না, সাহস করে বলে না। 2009-এর নির্বাচন প্ল্যান্ড নির্বাচন ছিল। বাট আপনি যে কথাটাই বলছেন এটা অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। 2009-এর নির্বাচনও ছিল প্ল্যান্ড নির্বাচন, প্রেসক্রাইব নির্বাচন। এটা কেমন নির্বাচন হবে আপনি মনে করেন? এটা আমরা আশা করি নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু এখানে যেটা একটা খারাপ লক্ষণ যেটা সেটা হচ্ছে যে ডানপন্থী রাজনৈতিক দলের প্রতি স্পেশাল আনুকূল্য, স্পেশাল কেয়ার। যেমন আজকে জামাতে ইসলামের নায়েবে আমির বোধহয় তাহের সাহেব এই যে ঘোষণাপত্র এটার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। কেন অসন্তোষ প্রকাশ করেছেন বলেন নাই, মানে উনি বলেন নাই, তার মানে এখানে উনিরা যা আশা করেছিলেন তা হয় নাই। কেন হয় নাই? যে সেকুলার ফোর্স যারা আছে, যেমন আজকে যখন প্রফেসর ইউনূস সাহেব বেরিয়ে আসলেন, তার কাছে ফখরুল সাহেব বসা ছিলেন, তিনি ফখরুল সাহেবকে এইটুকু প্রাধান্য দিয়েছেন যে ফখরুল সাহেব যে রাজনীতিটা করতেছেন সেই রাজনীতিটা এখানে দেখানোর দরকার আছে যে আমি এই রাজনীতিটাকে ডিনাউন্স করতেছি। অথচ অন্যদিকে তাদেরকেও সেভাবে একই সম্মান দেওয়া হয়েছে, কিন্তু তারা এই ঘোষণার বিরুদ্ধে কেন সেই কথাটা বলে নাই। কারণ হলো এই ঘোষণাটা কোনো ধর্মীয় উগ্রবাদকে সমর্থন করে নাই, অথবা কোনো ডানপন্থী দলকে কোনো বিশেষ সুযোগ দেয় নাই। এখানে যেটা অপূর্ণতা রয়ে গেছে ভাই, একটা জিনিস বলি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে আমাদের সেক্টর কমান্ডারদের ভূমিকা, বঙ্গবন্ধুর ভূমিকা, চার নেতার ভূমিকা, জেনারেল জিয়াউর রহমানের ভূমিকা সহ, কর্নেল উসমানী সহ, তাদের যে ভূমিকাটা যদিও আছে আমাদের সংবিধানে, মানে আমাদের প্রক্লেমেশনে আছে, এখানে উল্লেখ করলে আরো সুন্দর হইতো আর কি। এবং জিয়াউর রহমান সাহেবের হত্যা, বঙ্গবন্ধুর হত্যা, এগুলো সব আসলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে। আমি কলার কাছে আবার যাচ্ছি। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার যে ভাই যে কইলেন বিএনপি যে তাই জানো কি সাধারণ জনগণের বিএনপির ভোট দিব পারি, সাধারণ জনগণ বিএনপিরও ভালো হয় না, আওয়ামী লীগেরও ভালো হয় না। কাকে ভালো পায়? জামাত ইসলাম। এখন বাংলাদেশের যে জনগণ আছে তারা তৃতীয় একটা পার্টি স্যার, একটু জোরে বলেন, সরি, এই দুই পার্টির উপরে মানুষের ঘৃণা। যদি আপনার কথা অনুযায়ী এই দুই পার্টি যদি না, ধরুন বিএনপি, আওয়ামী লীগ তো এখন নাই, তারা নির্বাচন করতে পারবে না বিচার হওয়া পর্যন্ত, তাহলে কাকে ভোট দিবে আপনি মনে কাকে চায়? মানুষের নতুন একটা পার্টি স্যার আর কি। নতুন পার্টি কোনটা? এই দুই পার্টি মানে সাধারণ জনগণ আমরা যারা আছি আর কি, সবার মনে ঘৃণা আওয়ামী লীগ দেয়া আর বিএনপি দেয়া। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমি শামীম ভাইয়ের কাছে প্রশ্নটা রেখে গেলাম যে যে আপনি আপনার কথাটা উনি শুনছেন, উনি নোট করছেন, দেখুন উনি কি অ্যান্সার দিয়ে যাচ্ছে। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কল। আসসালামু আলাইকুম। হ্যালো। আচ্ছা মালিক ভাই, আপনার কাছে আমি একটু যেতে চাচ্ছি। পাওয়ার, আপনারা যদি পাওয়ারে আসেন, চাঁদাবাজি বন্ধ করবেন কিনা বা কীভাবে বন্ধ করবেন, এবং ডক্টর ইউনূস যে কাজগুলো করে যাচ্ছেন কন্টিনিউ করবেন কিনা? প্রথমত যে আমরা চাঁদাবাজির যে বিষয়টা দেখেন, গত 15 বছরে বাংলাদেশ থেকে $172 বিলিয়ন পাচার করা হয়েছে। 1 নম্বর আসামি হচ্ছে হাসিনা, 2 নম্বর আসামি হচ্ছে রেহানা, 3 নম্বর আসামি হচ্ছে জয়। এটা 5ই আগস্টের আগে, 24-এ। জয়, তারপরে পুতুল, হ্যাঁ, এদের বিচার, ববি, এদের কাছ থেকে আমাদের পাওনা টাকাগুলি, এই যে দেশের টাকা, এই যে ল্যান্ড মিনিস্টারের 380টা বাড়ি লন্ডনে, তারপরে ওই যে বন্ড সালমান রহমান, এদের লুটের তার আত্মীয় স্বজন, এদেরকে ফার্স্ট প্রায়োরিটি তারেক রহমান যদি সরকার গঠন করে এদেরকে বাংলাদেশের
প্রচলিত আইনে তাদেরকে দেশে নিয়ে তাদের বিচার করা হবে। এটা হচ্ছে before 5th of August। এই যে এই এক বছর যে চাঁদাবাজিগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে? এখন প্রথম হচ্ছে যে আমাদের দলের পক্ষ থেকে দলের যদি কারো বিরুদ্ধে মিনিমাম একটা কমপ্লেন হলে তারেক রহমান এদের বিষয়ে একটা বলতেন যে হয় পুলিশে ধরায় দেন, আর না হলে তাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি ওন করে না চাঁদাবাজির বিষয়টা, একবারে ক্লিয়ার স্পষ্ট বক্তব্য। হ্যাঁ, অনেকে হাদিয়া নিচ্ছেন, অনেকে ডোনেশন নিচ্ছেন, চাঁদা নিচ্ছেন না। এখন ওদের ব্যাপার বিএনপি পাওয়ারে না আসলে এটা ডিল করা যায়। আচ্ছা, একটা প্রশ্ন মালিক ভাই আপনাকে করি, এস আলমের এখন অফিস চালাচ্ছে কি? এইটা তো আমি আপনার দলের কেউ কারো ছেলে কি আছে? আমি তো জানি না ভাই, এটা জানলে বলেন। আমরা তাদের না, আমরা জানি না, শিওর না, কিন্তু আমরা শুনছি পত্রপত্রিকায় আসছে। কি বলেন সালাউদ্দিন সাহেবের ব্যাপারে? না, এটা ভুল ধারণা। না, আমি জানি না, আমি শুনছি, উনি প্রশ্ন করায় উত্তর দিলাম। না, ওনার ব্যাপারে একটা যে কথাটা বলছি, কনস্পিরেসি, এটা বিএনপির বিরুদ্ধে করছেন। সালাউদ্দিন ভাইয়ের বিষয়টা যেটা বলছিল, ওনার যেদিন উনি ইয়েতে যান, চিটাগংয়ে যান, যেদিন প্রথম গাড়িটা ইউজ করছে, এবং ওই গাড়িটা উনি ওই গাড়িটা ব্যবহার করে নেই, ওনার বহরের মধ্যে এই গাড়িটা ছিল। বাট আমরা জানি যে উনি এই গাড়িতে করে তাকে সকজ করা হয়েছে। আচ্ছা, এবং কেন সকজ করছেন? যে এই গাড়িটা ইউজ করছে, এখন এই কথার তো মানে অলরেডি বিচার হয়ে গেছে। এটা কি সত্যি কিনা যে উনার ছেলে এস আলমের অফিসে এখন অফিস করেন? প্রথম আপনার একটা কথা বলি, উনার একটা ছেলে কানাডায়, যে ছেলেটা থাকে, সে $380,000 সে ইনভেস্টমেন্ট ব্যাংকে সে চাকরি করে। যে লোকে $300,000-400,000 বেতন পায়, তার ক্লিয়ার মানে অফিসে বসে না। না, এটা বুয়া কথা। বিকজ এটা ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে আপনার যত ধরনের আছে। কারণ আমি তো এই গত 3 মাস বাংলাদেশে ছিলাম, আমি তো কেউ বলেও তো বলে নাই যে উনি করা। আর বাতের হোটেলের হারুনের কি অবস্থা? আচ্ছা, এখন ওই যে বাতের হোটেলের যে হারুনটা আছে, যে এটা এই যে হাসিনা, রেহানা, পুতুল, জয়, এদের সাথে এই বাতের হোটেলের মূল কারিগর তারা। এখন ওই যে যেটা আগে বলেছেন ইলিয়াস আলীর কথা, সেই দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, উনি ইলিয়াস আলী চৌধুরী আলমকে উনি ওই প্রায় 1500 ন্যাশনাল লিডার এখনো গুম সেইখানে রয়েছে। আমরা কি কোনো স্টেটমেন্ট দিতে পারি? এখানে আসতেছি এটাতে। এমন বিষয়টা হচ্ছে সরকারের যে থাকবে, যেমন এই সাইদি সাহেবের একটা আশা, এই সাক্ষীকে সুকুমার বালি, তাকে কোর্টের দায়িত্ব থেকে নিয়ে ইন্ডিয়ার জেলে ঢুকিয়েছে। তো তখনকার পরবর্তী পর্যায়ে পাওয়া গেছে ইন্ডিয়ার একটা জেলে। আমি যেটা মনে করি যে বিএনপি যখন পাওয়ারে আসবে ইনশাল্লাহ, তখন তো তার একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ থাকবে, তখন হয়তো কিছু আদান প্রদান থাকবে, যে এটা আমাদের ইলিয়াস আলী ইন্ডিয়ার কোনো জেলে আছে কিনা, চৌধুরী আলম জেলে আছে কিনা, তখন আমরা হয়তো তার ডিপ্লোম্যাটিক মিশন দিয়ে চিরুনি অপারেশন করতে পারে। এবং সেই কারণে যদি ইলিয়াস আলী ইন্ডিয়াতে থাকলে আমরা বের করে নিয়ে আসবো। কারণ ইন্ডিয়ার সাথে আমাদের অনেক অমীমাংসিত বিষয় রয়েছে। ইন্ডিয়া হচ্ছে নাম্বার 1 ক্রিমিনাল, যেটা আমার দেশে আমার সার্বভৌমত্বের উপর ইন্ডিয়ার আঘাত আসছে বিভিন্নভাবে গত 15 বছর। নত জানো ফরেন পলিসি, স্বামী স্ত্রীর দেশ বলে স্বামীর কাছে চলে গেছে হাসিনা। আওয়ামী লীগের লজ্জা করা উচিত, ওরা বিষ পান করা উচিত। আওয়ামী লীগ একটা আসলে আমার মনে হয় যে আওয়ামী লীগের কি ভাষায় বললে আমি শান্তি পাবো, মানে এই ধরনের না আমার যে এই যে তার হাসিনা নিজে চলে গেল, তার বোনকেও সাথে করে নিল, তার মা, তার আপনার পুতুলকেও সেইখানে নিয়ে গেল, এই যে 3 বোন একসাথে আপনার স্বামীর বাড়ি চলে গেল, এটা তাদের লজ্জা করা উচিত না? এটা আওয়ামী লীগ ফরএভারের জন্য বাংলাদেশে ব্যান করার জন্য আমি আহ্বান জানাবো এই সরকারকে। ভবিষ্যতেও যদি যে সরকার আসবে বা বিএনপিও যদি আসে, মেক শিওর যে এইসব দেশদ্রোহীদেরকে আমার ডিল করা উচিত। যে দলই দেশের বিরুদ্ধে যে নেশন তার মা বিক্রি করবে ভারতের কাছে, দেশ বিক্রি করবে ভারতের কাছে, তার বিচার খুব বেশি
প্রয়োজন রয়েছে। এতে আমিও যদি এই একটে পড়ি আমারও বিচার বাংলাদেশের জন্য। ধন্যবাদ। আমি একটা ছোট্ট ব্রেকে যাবো, ব্রেক থেকে এসে আরও কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা প্রাপ্তি নিয়ে, কথা বলছিলাম 36শে জুলাইকে নিয়ে, এবং কথা বলছিলাম বাংলাদেশের আপকামিং নির্বাচন নিয়ে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, এসে আমরা আবারও আপনাদের সামনে বাংলাদেশকে নিয়ে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন প্লিজ।